আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সকলে ভীষণ রকম ভালো আছেন, সুস্থ আছেন অ্যান্ড রাইট নাও শুনছেন ভৌতিক দুনিয়া। এবং আজকে কিন্তু ভৌতিক দুনিয়ার একটা নতুন সেগমেন্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে। নিশ্চয়ই জানেন, আমাদের ক্যাপশনটা দেখেই বুঝতে পারছেন, আর সেটা হচ্ছে গ্রাম বাংলার ভূতের গল্প নামে একটা সেগমেন্ট চালু করে দিলাম আজকে থেকে, এবং এটা চলতে থাকবে প্রতি শনিবার। আপনারা শুনবেন গ্রাম বাংলার ভূতের গল্প। আর গ্রাম বাংলার ভূতের গল্প না মানে সে বুঝতেই পারছেন, ভয়ঙ্কর কিছু থাকবে এবং একই সাথে ভয়ঙ্কর সাউন্ড এফেক্ট থাকবে, একসাথে একটা ভয়ঙ্কর আয়োজন আপনারা শুনতেই পারবেন। এবং এটা ভেরি ইন্টারেস্টিং ওয়েতে আমি সাজিয়েছি সেগমেন্টটা, এবং আশা করছি আপনাদের বেশ ভয়াবহ রকম ভালো লাগবে। এতটুকু বলতে পারি যে আজকের এপিসোডের স্টোরিগুলো খুব বেশি ডার্ক এবং খুব বেশি রোমাঞ্চকর, এবং একই সাথে বলবো যে বেশ গায়ে কাটা দেওয়ার মতো একটা ফিলিংস আপনারা পেতে চলেছেন। এতটুকু আমি একদম লিখিত বলতে পারি। ভয়ঙ্কর রকম ভয় আপনারা পাবেন আজকের এপিসোডে, বিকজ আমি সাউন্ড ডিজাইনটা ওরকমভাবে করেছি যে আপনারা ভয় পেতে বাধ্য। এবং আশা করছি আপনাদের যদি এই সেগমেন্টটা ভালো লাগে, আপনারা ডেফিনেটলি এই কমেন্টে আপনারা অবশ্যই জানাবেন যে গ্রাম বাংলার ভূতের গল্প আরও অনেক বেশি চাই। এই কমেন্টটা আপনারা অবশ্যই করবেন আজকের এপিসোডের পরে, যদি আপনাদের কাছে ঘটনা ভালো লাগে বা এই আয়োজনটা ভালো লাগে। বিকজ এই আয়োজনটা করতে কিন্তু বেশ সময় লাগে এবং বেশ কাঠখড় পোড়াতে হয়, ঘটনাও কালেক্ট করতে হয় সেরকম। এবং আপনারা এরকম গল্প, গ্রাম বাংলার ভূতের গল্প কিন্তু পাঠিয়ে দিবেন। এই সেগমেন্টটা ভালো লাগলে আমি চাই যে আপনারা সবাই শনিবার আয়োজনের মানে শনিবারের ভয়ের আয়োজন উপলক্ষে আপনারা গ্রাম বাংলার ভূতের গল্পগুলো কালেক্ট করে আমাকে পাঠিয়ে দেবেন, যেন আমি আপনাদের গল্পগুলো শেয়ার করতে পারি। এবং আজকে তারই ধারাবাহিকতা এরকম একটা গল্প, আমরা দুইটা গল্প শেয়ার করব, দুইটা এপিসোড আকারে শেয়ার হবে। প্রথমে যাচ্ছে 202তম এপিসোড, এবং সেটা গ্রাম বাংলার ভূতের গল্প। এই গল্পের নাম হচ্ছে বাবলা গাছের ভূত, এবং ঘটনাটি পাঠিয়েছেন ফিরোজ ভাই, সংগ্রহ করে পাঠিয়েছে। এবং ঘটনার মূল লেখকের নাম সুব্রত নাশ, এবং তার ভূতেশ্বর নামে একটা বই আছে, সেই বই থেকেই মূলত গল্পটি কালেক্ট করা, এবং তাকে ফুললি ক্রেডিট দিয়ে স্টোরিটা শেয়ার করা হচ্ছে। এতে করে আর কোনো প্রবলেম থাকবে না স্টোরি শেয়ার করার ক্ষেত্রে, আমার বিশ্বাস। এবং আশা করছি আপনাদের বেশ ভালোই লাগবে গল্পটা। এবং আমি আর দেরি না করে সরাসরি গল্পে চলে যাচ্ছি। আর যদি চান আপনারা গ্রাম বাংলার ভূতের গল্প সেগমেন্টে ঘটনা পাঠাবেন, তাহলে অবশ্যই পাঠাতে পারেন ভৌতিক দুনিয়া @gmail.com, BHOUTIKDUNIA@gmail.com। এই ইমেলে ঘটনা সেন্ড করে দেবেন, অথবা আপনারা চাইলে হোয়াটসঅ্যাপ করতে পারেন। হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে 7400930111। দিস ইজ ইট। আর বেসিক্যালি বলার মতো কিছু নেই, চলে যাচ্ছি সরাসরি ঘটনায়। গল্পটি আমি যেভাবে পেয়েছি ঠিক সেভাবেই পড়ছি। তিনি লিখেছেন, আসসালামু আলাইকুম জসু ভাই, কেমন আছেন? আশা করি আপনি ভীষণ ভালো আছেন। আমি ফিরোজ খান বলছি বীরপুর থেকে। আজ আবারও একটি গল্প পাঠিয়ে দিলাম। এই গল্পটি গ্রাম বাংলার ভূতের গল্প সেগমেন্টে প্রচার করতে পারেন। আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। গল্পটির নাম বাবলা গাছের পেতনি। যেভাবে পেয়েছি জেফরি ভাই ঠিক সেভাবে শেয়ার করছি। বর্ষার মৌসুম, মাঝে মাঝে বৃষ্টি নামছে, মৃদু মন্থন বাতাসের সবকিছুই যেন শীতল করে দিয়ে যাচ্ছে। কেউ নিজের বাড়ি থেকে বেরিয়ে যেতে পারছে না। এই বিকেল বেলাতে বৃষ্টি নামলেও আকাশে কালো ভোমরার মতো মেঘ জমে আছে, আর এই ঘন কালো মেঘের জন্যই মনে হয় এখনো অনেক রাত। এই ঝড়ঝড়ের দুর্যোগের মধ্যেও বাসন্তী নদীতে নৌকা নিয়ে বসে আছে পরাণ মাঝি। বৃদ্ধ শুকনো লোকটা, বয়স তার 50-এর বেশি হবে। নৌকা চালানো তাদের জাত ব্যবসা। এর উপার্জিত অর্থে তার সংসার চলে। নদীর উপরে কোনো ব্রিজ না থাকার কারণে যাতায়াত একমাত্র সম্বল এই নৌকাটা। সে ছাড়াও আরও বেশ কয়েকজন নৌকা চালায়, তবে তিনি সব সময় এখানে থাকে। সর্বদাই তাকে এই নৌকার বা নদীর ঘাটে পাওয়া যায়। তার বয়স হয়েছে, চুল দাড়িও পাক ধরেছে, বউ নেই, তবে বাড়িতে 2 ছেলে আছে। তাদের দুজনেই বিয়ে দিয়েছে। দিনে 2-3বার নাতি নাতনিরা এসে তার খাবার দিয়ে যায়, আর তিনি রাত 10টার পর নদী থেকে বাড়ি ফিরে যায়। তিনি এই সন্ধ্যার সময়
একটা লুঙ্গি পরে ছেঁড়া গেঞ্জি গায়ে দিয়ে আদা ভোজা নৌকার ওপরে দাঁড়িয়ে যাত্রীর অপেক্ষা করছে। বিড়ি করে কিছু বলছে। এই বর্ষাকাল আসলো, আয় রোজগার একদম কমে যাবে, কি করবো না, নিজের নিজের ঘর চালানো পয়সা বা বাবা কই পাবো, ভালো লাগছে না। কথাটা বলে দীর্ঘশ্বাস ছাড়ল পরাণ মাঝি। বাইরে কর্দমাক্ত পথের দিকে একবারও তাকালো না, না সেখানে কাউকে দেখা গেল না। রাস্তার অন্ধকার জমে গেছে, কাউকে যেন দেখা যায় না। তাই সে আর বাইরে দাঁড়িয়ে থাকতে পারল না। তখনই তার নৌকার ছাউনির ভেতরে গিয়ে বসে এবং বিড়ির টুকরাটা বের করে সেখান থেকে একটা বিড়ি নেয় এবং বিড়িটা মুখে পুরে দেশলাইটা দিয়ে আগুন জ্বালিয়ে বিড়িতে টান দিতেই থাকে। দেশলাইয়ের আগুন দিয়ে তার নৌকার ভেতরে লণ্ঠনটাও ধরিয়ে নেয়। তারপর বিড়িতে একটা সুখ টান দিয়ে সে হাত পা ছড়িয়ে ছাউনির মধ্যে শুয়েছে। মনে মনে একটা ফাটিয়ানি গান ধরেছে। ঠিক এমন সময় নৌকার বাইরে থেকে কারোর কণ্ঠস্বর শোনা যায়, মাঝি, ও মাঝি, নৌকার ভিতরে, হ্যাঁ মাঝি আছে নাকি? পরাণ মাঝি তখনই নৌকাটার ভেতর থেকে বাইরে বেরিয়ে আসে। সামনে আসতে দেখতে পারে ছাতা মাথায়, প্যান্ট জামা গায়ে শহরে দুজন লোক নদীর পাড়ে দাঁড়িয়ে আছে। চোখ মুখে তাদের দুশ্চিন্তার ছাপ সুস্পষ্ট দেখা যাচ্ছে। তাদেরকে পরাণ মাঝি এর আগে কখনো দেখেনি। তাও সে বলল, কোথায় যাবেন বাবুরা? সমরেশ মজুমদার এবং বিপিন চন্দ্র দুজনেই কলকাতার বড় এক উচ্চ কোম্পানির চাকরি করে। আর কর্মস্থান থেকে তাদের বন্ধুত্ব, সেই বন্ধুত্ব এখন এতটাই গাঢ় হয়েছে যে এখন যেখানেই যায় দুজন একসাথে যায়। দুজনে অবিবাহিত, সমদর্শন চেহারা, বয়স ৩০-এর কাছাকাছি, মুখ তার পরিপাটি দাঁত, দেখি মনে হয় ভদ্রলোক। সমরেশ অনেক দিন তার মামা বাড়িতে বেড়াতে আসেনি। তার মামা বাড়িটা কোচবিহার হরিমদনপুর গ্রামের। সেই ছোট্ট বেলায় যখন সে প্রাইমারিতে পড়তো তখন দিদার মৃত্যুর পর এখানে একবার এসেছিলেন। তারপর তার মা আর এদিকে আসতে চায়নি, আর তারও আর হাসা হয়নি। গত সপ্তাহে সে খবর পেয়েছিল তার বড় মামা খুব অসুস্থ, একটা বার যেন দেখা করে যায়। তাই সে গ্রামে এসেছে, আর এটাও ভেবেছিল কদিন ছুটি নিয়ে সে মামা বাড়ি এসে ঘুরে আসলে মন্দ হয় না। অনেক দিন গ্রামীণ পরিবেশে দেখেনি, তাই এই সুযোগে সেটাও দেখা হয়ে যাবে। আর এই কথাটার প্রিয় বন্ধু বিপিনকে বলতে সে সমরেশ মামা বাড়িতে যাওয়ার জন্য রাজি হয়ে যায়। উৎসাহিত হয়ে সে বলেছিল, গ্রামের মতো সুন্দর জীবন আর হয় না। কত আশা ছিল গ্রাম পরিদর্শন করার, শেষমেশ সেটা তোমার হাত ধরে পূরণ করতে চলেছে বন্ধু। তার দুদিনের মধ্যে দুজন সবকিছু ঠিকঠাক করে অফিস থেকে ছুটি নিয়ে বেরিয়ে পড়ল। তবে তারা বুঝতেই পারেনি এইভাবে বৃষ্টির মধ্যে আটকা পড়তে হবে। দুপুরের পর থেকে বিকেল পর্যন্ত বৃষ্টি হলো। তখন তারা স্টেশনে বসেছিল। শেষ বিকেলের দিকে যখন একটু ঝুম বৃষ্টি কমে গেল তখন তারা হাঁটতে হাঁটতে এই নদীর পাড়ে এসেছে। এখন কিছুটা বৃষ্টি কমে গেছে, তবে আকাশ ভেঙে প্রচুর পরিমাণে মেঘের কারণে চারপাশ রাতের মতো অন্ধকার হয়ে আছে। তবে তারা নদীর কাছে আসতেই একটা নৌকা নদীর পাড়ে দেখতে পারে। তখনই তারা মাঝির সাথে কথা বলে, আর মাঝি প্রশ্নে রীতিমতো সমরেশ পাল্টা প্রশ্ন করলো, মাঝি, হরিমদনপুর যাবে নাকি? এই বিল্লালপুর ঘাট থেকে হরিমদনপুর ঘাটে যেতে খানিকটা সময় লাগবে, তবে এই পথ এতটা দুর্গম পথ, কিছুটা স্বাভাবিক জিনিসও আছে যা মোটেও ভালো জিনিস না। সন্ধ্যার পর ওদিকে কেউ যায় না। ওখানে পাহাড়ের মতো একটা বাবলা গাছ আছে। সেই বাবলা গাছই নাকি যত ভয়। রাতের বেলা নাকি ওই গাছের গোড়া দিয়ে গেলে কারো কান্নার শব্দ শোনা যায়। কথাটা পরাণ মাঝির মন পড়তে এসে বলল, বাবু, এই সন্ধ্যার সময় ওদিকে যাওয়া কি ঠিক হবে? ওদিকে পথটা ভালো না। ও পথে রাতের বেলায় কান্নার শব্দ শোনা যায়। আমরা কেউ যাই না ওই পথে, বুঝতে পেরেছেন? কথাটা শুনে তারা দুজনেই হতভম্ব হয়ে গেল। মনের মাঝে কৌতূহল জেগে উঠল। আর তখনই হঠাৎ করে বিপিন বলল, কেন মাঝি,
ওই পথে ভূত আছে নাকি? তাদের সাক্ষাৎ পাওয়া যাবে নাকি? হঠাৎ এমন কথা শুনে পরাণ মাঝির মুখটা যেন কালো হয়ে যায়। তবে নিজেকে সামনে নিয়ে বলল, তা আছে, সন্ধ্যার পর আবার কেউ ওই পথে যায় না। ওই পথটা এড়িয়ে চলি, বুঝতে পেরেছেন? ওখানে অনেক কিছু দেখেছি বাবু, ওখানে যাওয়াটা উচিত হবে না। এটা বোঝার চেষ্টা করুন বাবু। সমরেশ কপালে মৃদু চিন্তার ভাঁজ পড়ে গেল। হলদি মোহনপুর ঘাটের পাশে তো তার মামাদের বাড়ি। ছোটবেলায় যখন এসেছিল তখন তো তাই দেখেছিল। একটা পার ঘাটে পৌঁছাতে পারলে কোনো ভয় নেই। কথাটা ভেবে সে বলল, তুমি আমাদের নিয়ে চলো, তোমার ভাড়া যত হয় তার থেকে 10 টাকা বেশি দেবো না। পরাণ মাঝির আজ সারাদিন খুব একটা আয় রোজগার হয়নি, পকেট একেবারেই খালি। তাই টাকার কথাটা শুনে পরাণ মাঝির চোখটা যেন চকচক করে উঠল। ঢুকিলে বলল, আচ্ছা বাবুরা, চলেন তাহলে, নৌকা নিয়ে আসি, চলো। কথাটা বলা মাত্রই সমরেশ ও বিপিন তাদের ছোট্ট দুটো ব্যাগ নিয়ে নৌকায় উঠে পড়ে। নৌকার ছাউনির ভেতরে গিয়ে বসে এবং লণ্ঠনের মৃত আলোতে চারপাশটা অল্প স্বল্প দেখা যাচ্ছিল। সন্ধ্যার বন বাঁধার থেকে শিয়ালের ডাক যেন ভেসে আসছে। পরাণ মাঝি আর কাল বিলম্ব না করে নৌকায় উঠে বসে। তার বৈঠা নদীর জল ফেলে বৈঠা নেড়ে নৌকা সচল করে। স্রোতের গতিতে তারা সামনের দিকে এগিয়ে যাচ্ছে। ছোট্ট নদী হলেও এই বর্ষার কারণে নদীতে ভালোই স্রোত যাচ্ছে। কেউ জলে পড়লে তাকে আর খুঁজে পাওয়া যাবে না। তবু পরাণ মাঝি সাবধানে নৌকাটা চালিয়ে নিয়ে যাচ্ছে। আকাশ থেকে ঝিরঝির করে কয়েক ফোঁটা বৃষ্টিও পড়ছে। চারপাশ থেকে রীতিমতো শিয়ালের মৃদু চিৎকার ভেসে আসছে। বিভিন্ন সমরেশ নৌকার সামনে দিয়ে নদীর দিকে অপলক নয়নে তাকিয়ে রয়েছে। তারা যেন এই দৃশ্যটা দেখে নিজের জীবনকে সার্থক করে নিচ্ছে। বিপিন এতক্ষণ একটা কথা বলেনি। সে নদী থেকে এক দৃষ্টি সরিয়ে সমরেশকে বলল, সমরেশ, তুমি কি এই বৃদ্ধ লোকটার কথা বিশ্বাস করেছো? আমার তো মনে হয় লোকটা ভাড়া বাড়ানোর জন্য মিথ্যে ভূতের গল্প বানিয়ে বলছে। আরে এসব জগতে কিছু নেই, ভূত বলতে কিছু নেই, এগুলো বাংলাস, বুঝতে পেরেছি। তখন বিপিন বলল, এমনি এমনি লোকটা তো বানিয়ে বানিয়ে কথা বলবে কেন? তো কি বলছো? না, আমার তা মনে হয় না, বুঝতে পেরেছো। হয়তো সত্যি কোনো ভূতটা আছে, থাকতে পারে, তো অস্বাভাবিক কিছু না, কেন বোঝো না? সমস্যার কথা শুনে বিপিন যেন একটু বিরক্ত হয়ে গেল। তাই সে এক প্রকার বিরক্ত হয়ে বলল, তোমরাও যত সব আজগুবি ভাবনা, তুমি এই ভূতে বিশ্বাস করো নাকি? আচ্ছা, লোকটা যে সত্যি বলছে তার কোনো প্রমাণ আছে? সমরেশ একটা দীর্ঘশ্বাস ছাড়ে শান্ত কণ্ঠে বলল, প্রমাণ কিছু নেই। কথাটা বলার সময় লোকটার চোখ মুখে একটা ভয় দেখেছিলাম, মনে হচ্ছিল সে নিজের চোখে দেখেছে, তাই কথাটা বলল। তা যদি হয় তবে চলো তার থেকে পুরো গল্পটা শুনে আসি, তাহলে কিন্তু সময়টা বেশ ভালো কেটে যাবে, কি বলো? সমরেশ কোনো কথা বলল না। তার এই অসাধারণ বুদ্ধিটা কিন্তু বেশ ভালোই লাগলো। কিন্তু সে একসাথে বললো, এই দেখো, এগুলো নিয়ে ঠাট্টা মস্করা করবে না, ঠিক আছে? আপনি এভাবে করে হাসবে না ভূত নিয়ে, বুঝতে পেরেছেন? তখন তারা দুজনেই সম্মতি জানিয়ে নৌকার ছাউনের ভেতর থেকে বাইরে দিক দিয়ে আসে, মাছের সামনে বসে। বৃষ্টি পড়ছে, তবুও তাতে তাদের কোনো তোয়াক্কা নেই। এদিকে পরাণ মাঝি এক মনে নৌকার বৈঠা নেড়েই চলেছে। তিনি তার তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে অন্ধকারের মধ্যে চারপাশে দেখে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। মৃদু লণ্ঠনের আলোতে পথ চিনিয়ে দিচ্ছে। হঠাৎ করে দুজন যাত্রীর বাইরে আসা দেখে পরাণ মাঝি বলল, কি হলো বাবুরা, কিছু কি কইবেন? বিপিন মুখে ঠাট্টার হাসি ফুটিয়ে বলল, আচ্ছা, তুমি যে বলেছিলে না বাবলা গাছ কি আছে, ভূত নাকি পেতনির কথা, জানো? সেটা আসলে কি বলো তো? মানে গ্রামের লোকেরা কি দেখেছে, সত্যি করে বলো তো? কথাটা শুনে পরাণ মাঝির বুকটা যেন কেঁপে উঠল। সে যেন নার্ভাস হয়ে গেল। সে নিজেকে সামনে নিয়ে বলল, ওইসব কথা কাল সন্ধ্যার সময় বলা ঠিক হবে না বাবু। রাতের বেলা তো তেনাদের তো যে মুখে আনতে নেই, তাদের কথা মুখে আনতে নেই, কেন বুঝতে পারছেন না? বিপিন শব্দ করে হেসে ওঠে, হাসতে হাসতে বলল, তুমি এত ভীতু কেন?
যাকে দেখা যায় না তার প্রতি কিসের ভয়? আরে ভূত মানুষের মনের বয়স কিচ্ছু না, এর ভূত বলতে কিছু হয় না। পরাণ মাঝি গম্ভীর গলায় পড়ল, বাবু ওইসব নিয়ে মজা করতে নেই বাবু, তেনারা সত্যি আছে, সত্যি আছে। আচ্ছা তোমরা যখন শুনতে চাইছো তখন আমি সবটাই বলবো, মন দিয়ে শোনো, একদম মন দিয়ে শুনবা। কথাটা বলেই পরাণ মাঝি চুপ করে রইল। সমরেশ এবং বিপিন আরো সামনে এগিয়ে আসে। বৃষ্টি একটু ধরে এসেছে, তবে আকাশ এখনো কালো ভ্রমরের মতো মেঘে ছেয়ে আছে। নৌকার গতি কিছুটা কমে এসেছে। বৃত মণ্ডপ ভারে নৌকার বৈঠা নেড়ে পরাণ মাঝি এগিয়ে চলেছে। আর ঠিক তখনই তিনি বলতে শুরু করলেন, যে ঘটনা বলছি সেটা অনেক আগের ঘটনা, এই হলদি মোহনপুরেরই ঘটনা। তখন দেশের অবস্থা খুব একটা ভালো ছিল না, বাদলা লেগেছে, ইন্দ্রদেবতা যেন খেপে গিয়েছে। সারাদিন রাত ভোর বৃষ্টি হয়, নদ নদী খাল বিল জলে ডুবে টুবিটম্পুর হয়ে যাচ্ছে। কোথাও যেন কোনো ভূমি জায়গা খালি নেই, সর্বত্র জল ছিল। মানুষের উঠোনে তাই হাঁটু জল, কোনো কাজ নেই। চাষি পরিবারের অবস্থা খুব খারাপ হয়ে গেছিল। গোলা ভরা ধান জলে ডুবিয়ে কালিয়ে গেছে, খাওয়ার মতো কেউ নেই। এদিকে কারো কাজকর্ম নেই, ঘরে যা গোছাচ্ছিল তাও কয়েকদিন পরে শেষ হয়ে গেছে। জেলেরা নদীর মাছ ধরতে যাচ্ছে, যা পাচ্ছে তাই গ্রামের মধ্যে সাধারণ মানুষদের বিলিয়ে দিচ্ছে। মাছ ভাজার মতো কারো ঘরে তেল নেই, শুধুমাত্র মাছের আষ্টে ছড়িয়ে জল দিয়ে সেদ্ধ করেছে মাছ সবাই খেয়ে অনেক কোন রকমই বেঁচে আছে, এমন একটা অবস্থা। তবে এই গ্রামে বাস করত নিধিম বড়ই। লোকটা ছোটখাটো, কালো, বয়স তার কত হবে 24 কিংবা 25। জেলেদের সাথে মাছ ধরতে যেন কোনো রকমে তারও দিন কাটত। তবে তার বহু দোষ ছিল, দিনে দিনে এক বোতল চুল্ল ছাড়া একদমই চলতো না। রাত হলেই তার চুল্ল চলতো সে চায়, আর না পেলে হুলস্থুল কাণ্ড বাঁধিয়ে দেয়। ভাই বইয়ের গয়না গাড়ি যা ছিল সব কিছু বেচে চুল্ল খেত, আর তাই খেয়ে নিয়ে বাড়িতে গিয়ে বইয়ের সাথে অশান্তি করতো। তার বইয়ের নাম ছিল অবলা, সুন্দরী গুণবতী লক্ষ্মী একটা মেয়ে, সব কিছু মুখ বুঝে সহ্য করে। এক হাতে সংসারটা সামনে নিয়েছিলাম। যদি অভাবের সময় তখন বাদলার কারণে কারোর বাড়িতে দুমুঠো ভাত জুটতো না, তবু অপলা বাবার বাড়ি থেকে চাল এনে নিধিরামকে রান্না করে খেতে দিত। সেদিন সারাদিন বৃষ্টি হওয়ার পর বিকালের দিকে সামান্য বৃষ্টি কমেছিল। নিধিরাম গলা পর্যন্ত চুল নিতে গিয়ে রীতিমতো বাড়িতে এসেছে। তাদের ছোট্ট টিনের বাড়ি, উঁচু মাটির মেঝে, বাড়ির উঠোনে হাঁটু পর্যন্ত জল ছিল। আপনার রান্না বান্না ও ঘরেই করে। নিধিরাম বাড়িতে ঢুকে উঠোনে জলের মধ্যে দাঁড়ায়, তারপর চিৎকার করে বলল, বউ, ও বউ, আয়তে দে তাড়াতাড়ি। কথাটা শুনে ঘোরের মধ্যে থেকে বেরিয়ে আসলো অপরা। তার মুখটা মলিন, আজ সারাদিন পেটে কিছু খেতে পারেনি, তবে করুণ স্বরে বলল, মাছ আনছুনি বাড়িতে? এই মাছ ছাড়া খাওন তো কিছু নাই, যা ছিল কত রাতে রান্না করছিলাম। নিধিরাম বলল, কে কে কইলি? তোর বাপ যা চাল দিছিল তা তো শেষ হয়ে গেছে কেমনে? হ্যাঁ, কিভাবে শেষ হয়ে গেছে? রাক্ষসী তোর এত খায় কেন রে? হ্যাঁ, একা সব খায় ফেলছিস নাকি? অপলা মৃত কণ্ঠে বলল, আমি একলা কখন খাইলাম? তোমার তো টিসি আর তোমার বন্ধু খগেন আসছিল, বেচারা দুদিন কিছু খায় নাই, তাই দুটো ভাত দিছিলাম। খগেন ছিল নিধিরামের বন্ধু, একসাথে মাছ ধরে তারা। সকালের দিকে কড়া করি হাতে করে এক নিয়ে রীতিমতো নিধিমের বাড়ি এসেছিল। নিধিরাম তখন বাড়িতে ছিল না, তবে অপলা তার মুখের অভিব্যক্তি দেখে বুঝতে পেরেছিল
সে না খেয়ে আছে, তাই ভাত আর মাছ সেদ্ধ মাখা করে সেটা খগনকে দিয়েছিল। এই কথা নিরাম কিছুতেই জানে না, তবে যখন তার বউয়ের কাছে এটা শুনতে চাইল তখন সে চুল্লুর নেশার বিবেক হারিয়ে চিৎকার করে বলল, কে কে কইলি মুখ পুরি, নাও নাও এনে খাইতে দিছি। তলে তলে তোরে, এই দাঁড়া, কামড় আমি মোটাইতেছি তোরে। কথাটা বলতে নিধিরাম এক লাফ দিয়ে রীতিমতো ওলার চুলের মুঠিটা ধরে আনলো, এক টানে রীতিমতো উঠোনের জলে নিয়ে ফালায় দেয়। তারপর কিলি ঘষি লাথি জামাইতেছিল, তা দিয়ে মারতেছিল। একদিকে অপলা চিৎকার করে কাঁদতেছিল, কতবার নিজের মারের হাত থেকে রক্ষা করার চেষ্টা করতেছিল, কিন্তু পারে না সে নিধিরামের পাশবিক শক্তির সাথে। মারতে 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 অপলার চোখ মুখে কেটে যায়, পিঠ থেকে তর করে লাল রক্ত বেরোতেছিল। তার রক্তের উঠানে সারা জল ভরে একেবারে পুরো মাটি ভরে যায়। নিধিরাম থামতাছে না, পিশাচ হয়ে গেছিল তখন, তোর ভিতরে একটা পিশাচ বস করছিল। এমন সময় হঠাৎ করে অপলা নিধিরামকে ধাক্কা মাইরা জলের মধ্যে ফেলে দেয়, আর কাঁদতে কাঁদতে নদীর দিকে রীতিমতো ছুটে পালায়। নিধিরামও সাথে সাথে উঠে দাঁড়ায়, বারমুখী হয়ে অপলার পিছনে ছুটতে থাকে আর অশ্রাব্য ভাষায় গালাগালি করতে থাকে। নিধিরামের চিৎকার করে বলতে থাকে, হায় মুখ পুরি, কোথায় যাচ্ছিস? দাঁড়া, তোর উচিত শিক্ষা দে, তোর নাং করার চিরক্ষণের জন্য মিঠাই দিই। আয় দাঁড়া, কই যাইতেছস রাক্ষসী, কই যাইতেছস? অপলা দাঁড়ায় না, সে প্রাণ বাজাতে পাগলের মতো ছুটে যেতেছিল। ছুটতে সে হলদি মোহনপুরের নদীর পাড়ে এসে পড়ে বামলা গাছের নিচে দাঁড়ায়। একবার পিছন ফিরে তাকায়, দেখে সে নিধিরাম তার দিকে ছুটে আসতেছে। তার চোখে মুখে রাগের চিহ্ন ফুটে উঠছে, যেন এখনই আপলাকে পেলে হত্যা করে ফেলবে। অপলা কিছু ভাবতে পারতেছিল না, সে আর সহ্য করতে পারবে না। তার চোখ দুটো অসর ধারায় জল পড়তেছিল। আরাধনের মায়ের হাত থেকে তাকে রক্ষা পাইতেই হবে। কথাটা নিজে ভাবতেই অপলা নদীর স্রোতে ঝাঁপ দিয়ে দেয়। নদী ভরা জল, একেবারে সমুদ্রের মতো স্রোত। সেই স্রোতে বেশি অপলা কোথায় যে হারিয়ে যায় কেউ খুঁজে পেল না। নিধিরাম চুল্লুর নেশায় বিভোর হয়ে গেছিল, কি হইতেছে কিছু বুঝতে পারে না। নদীর পাড়ে এসে থেমে যায়, নদীর স্রোতের দিকে তাকায় থাকে। হঠাৎ করে চিৎকার করে উঠলো আর বলল, অপলা, এই অপলা, কি করলি? কেন চাপ দিলি রে তুই? হ্যাঁ? নিধিরামের চিৎকারে চেঁচামেচির একেবারে গ্রামের লোকরা এগিয়ে আসে, অপলাকে খুঁজতে থাকে, কিন্তু কেউ তারা খুঁজে পায় না। এরপর থেকে ওই বাবলা গাছকে কেন্দ্র করে অদ্ভুত অনেক ঘটনা ঘটে। অনেক ঘটনা এখন পর্যন্ত ঘটতেছে, আজীবন ঘটবে। পরাণ মাঝির কথাগুলোর মধ্যে হঠাৎ করে বিপিন শব্দ করে হেসে ওঠে। কোনো ক্রমে নিজেকে সামাল দিয়ে বলল, তার মানে বলতে চাইছি ওই বই মরে রীতিমতো ভূত হয়ে গেছে? এসব আদৌ সম্ভব? আর এইসব সিনেমাতে ভালো লাগে, বাস্তব জীবনে নয়। এগুলো পুরো বানোয়াট গল্প, কেন বুঝতে পারছো না? পরাণ মাছের বুকে বিরক্তির ভাব যেন ফুটে উঠেছে। হঠাৎ এমন হাসি মস্করা যা সে মোটেও পছন্দ করে না, তাই নিজেকে সামাল দিয়ে সে বলল, বাবু, অমন কথা বলতে নেই। আমি আপনাদের সাথে কোনো মিথ্যা কথা বলতাছি না, যা বলতাছি একদম সত্যি কথা বলতাছি, বুঝতে পারছেন? পাশ থেকে সমরেশ বলল, তুমি ওর কথা কিছু মনে করো না মাঝি। তারপর কি হয়েছিল বলো না। পরাণ মাঝি চুপ করে থাকলো। বিপিন নিজেকে স্বাভাবিক করে নেয়, শান্ত হয়ে বসে আছে, আর সে কোনো কথা যেন বলছে না। পরাণ মাঝির চোখ বন্ধ করে একটা দীর্ঘশ্বাস ছাড়ল, তারপর বলল, অপলার মৃত্যুর পর এদিকে বাবলা গাছটা কোনো কারণে খুব বাড়তে লাগলো। নদীর জলের মধ্যে তার ডালপালা এসে পড়তে লাগলো। বর্ষাকাল চলে গিয়েছে, গ্রামের মানুষের অবস্থা উন্নতি হয়েছে। শীতের শুরুতে একদিন গ্রামের কালু ঘোষের বউ বিজলি ভোর দুপুরবেলা নদীতে স্নান করতে এসেছিল। দুপুরবেলা তার সাথে কেউ ছিল না। চারপাশ থেকে শাসা করে হাওয়া বইতেছে। সেটা গায়ে দাঁড়িয়ে
সারে নদীর ধারে রীতিমতো ধুয়ে রেখেছে, তারপর জলে নামে, জলে নেমে স্নান করতেছে। হঠাৎ করে তার মনে হলো কোনো কিছু যেন তার পায়ে বাঁধলো। তখন সে জলের ভেতরে ডুব দেয়। হাত দিয়ে কিছুটা তুলে নিয়ে রীতিমতো জলের বাইরে এসে দেখতে পায়, হতভম্ব হয়ে যায়। বুকের মধ্যে একটা শীতল স্রোত বয়ে যায়। তার হাতে ধরা আছে একটা নরকঙ্কালের মাথা। কিভাবে সম্ভব? কিন্তু এই মাথাটা এলো কোথা থেকে? তবে তার থেকে অদ্ভুত ব্যাপার হলো, নরকঙ্কালের মাথায় এক কুজো কালো চুল রয়েছে। চুলগুলো অনেক বড় ছিল, যেন জীবন্ত মায়া মানুষের চুল, বুঝতে পারছো? এটা দিকে অতমা বয়ে যায় বিজনি। আর তখনই চোখের সামনে নরকঙ্কালের মাথাটা নড়ে চড়ে ওঠে। ভয়ে তার হাঁস লেগে যায়, জলের মধ্যে ধাপ করে পড়া যায়। কাঁকড়া যেমন জলের মধ্যে সাঁতার কাটে না, ঠিক সেইভাবে সাঁতার কাটতে 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 ওই নরকঙ্কালটি নদীর জলের মধ্যে চলে যায় না। এটা দেখা বিজলি আর থাকতে পারে না, বড়ি ধরি করে রীতিমতো জলের উপরে উঠে তখনই দৌড়ে রীতিমতো চলে আসে। তার কদিন পরে বিজলি খুব জ্বর হয়, আর সেই জ্বরে সে মারা যায়। পরাণ মাঝি এই পর্যন্ত বলেই থামলো। সমরেশ চোখ মুখে যেন অদ্ভুত ভয় ফুটে উঠেছে। সে যেন ঠান্ডা হয়ে এসেছে, মেরুদণ্ডতে ঠান্ডা স্রোত যেন বয়ে যাচ্ছে। তবে হঠাৎ করে বিপিন বলে উঠল, আচ্ছা, ওই নরকঙ্কালের সাথে অপরার কি কোনো মৃত্যুর খুঁজে পেলাম না তো মাঝি? হতে তো পারে ওটা অন্য কারো কঙ্কালের মাথা। তুমি এত জোর দিয়ে কিভাবে বলছো? কিভাবে ওটা অপরায় হতে পারে? হ্যাঁ। পরাণ মাঝি মৃদু হাসি দিয়ে শান্ত কণ্ঠে বলল, এটাই তো ঘটনার শুরু বাবু, এখনো অনেক কিছু বাকি আছে, সেগুলো শোনো, তারপর না বিচার করবে। বিপিন বাবু বলল, বেশ, পুরো ঘটনাটা বলো, দেখি বাকি ঘটনাটা কেমন, শুরু করো। পরাণ মাঝির মুখের রহস্যময় একটা হাসি খেলে গেল। সে চোখ বড় বড় করে নিজেকে সামনে নিয়ে বলল, শোনো তবে, আমাদের সজাতীয় একটা ভাই, তার নাম কেশর সামন্ত। দেখতে শুধু বেশ বোটা সোটা, কালো, বয়স তার কত 40-এর বেশি হয়। বুকে তার সর্বদা হাসি লেগে থাকতো। সেও আমার মতো করে রাতে নৌকা চালাতো। একদিন সে নৌকা নিয়ে হলদি মোহনপুরের ঘাট থেকে এদিকটায় আসছিল। তখন অনেক রাত, প্রায় রাত 10টা হবে। আকাশে থানার মতো করে চাঁদ উঠেছে। দূর থেকে ঝিঝি পোকার ডাক ভেসে আসছে। শিয়ালের দল ভেসে ভেসে ডেকে ডেকে চলেছে। কিশোরের ছিল ছোট্ট একটা ডিঙি নৌকা। সে নৌকার কিনারে ধরে দাঁড় বেয়ে সে বাবলা গাছের দিকে এগিয়ে আসছিল। দূর থেকে বাবলা গাছটা দেখা যাচ্ছে। গাছের ছোট্ট ছোট্ট সবুজ পাতা চাঁদের আলোয় লেগে ঝিকিমিক করছিল। বাবলা গাছের গোড়ায় আসতে কিশোর হঠাৎ করে কান্নার শব্দ শুনতে পায়। মনে হয় কেউ বাবলা গাছের নিচে বসে বসে কাঁদছে। বিভৎস কান্নাটা অদ্ভুত, উচ্চস্বরে ইনিয়ে বিনিয়ে কাঁদছে। কেমন করে জানি কাঁদছে, খুব কষ্ট নিয়ে কাঁদছে। কেশব ভাবে হয়তো বা গ্রামের কেউ কাঁদছে, তাই নৌকাটা বাবলা গাছের গোড়ার দিকে নিয়ে যায়। গাছের গোড়ায় বাবলার কাটা থাকায় একদম খুব কাছে যেতে পারে না। তবে সে চাঁদের আলো স্পষ্ট দেখতে পাচ্ছিল, দূর থেকে দেখতে পারে। বাবলা গাছের গোড়ায় লাল কোনো কাপড় জড়িয়ে 2 হাঁটুর মধ্যে গুঁজে দিয়ে একটা মেয়ে মানুষ বসে আছে। তার বড় বড় মুখ, চুল মাটিতে লুটোপুটো খাচ্ছে, ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে, কিন্তু তার মুখ দেখা যাচ্ছে না। মেয়েটার কান্না দেখে কৈশোরের খুব কষ্ট হলো। মনে মনে ভাবলো, হয়তো মেয়েটাকে তার বাড়ির লোকজন বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে, তাই এখানে বসে বসে কান্না করছে। সে তার মনে সৎ সাহস নিয়ে চিৎকার করে বলল, কে ওখানে বসে বসে কাঁদছে কেন? তোমাদেরকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে নাকি? কি গো, বলো কি হয়েছে?
সামনে থেকে কোনো জল আসলো না। একাধারে শব্দ করে কেটে চলেছে। সে মেয়েটা কাঁদছে কাঁদছে কাঁদছে। এবার কিশোরের বেশ বিরক্ত লাগলো, সাথে সাথে নিজেকে সামনে নিল। তারপর সে বলল, আরে কি হলো, কিছু বলছো না কেন? তোমার বাড়ি কোথায়? সামনে নারী মূর্তিটা এবারও কিছু বলে না, চোখ তুলে কিশোরের দিকে তাকায়। আর তার মুখ চোখ চেহারা দেখে কিশোরের বুকের ভেতরটা পথ করে একেবারে কেটে উঠলো। ভয় থমকে যায়, কি করবে তার কিছুই যেন বুঝতে পারছিল না। তবুও সে সামনে যে মেয়েটা আছে না, তার দিকে তাকিয়ে সে দেখতে পায় সে মেয়েটার চোখ দুটো আগুনের মতো জ্বলছে, একদম আগুনের মতো জ্বলছে। মুখের মাংস যেন পচে পচে মরছে, আর মুখের ভাগ দিয়ে বড় বড় দাঁত একটু 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 করে বেরিয়ে আসছে। কি বিভৎস দৃশ্য, এত বিভৎস দৃশ্য! কান্নার বদলে তার মুখ যেন বিকৃত হয়ে গেল, একটা বিভৎস হাসি দিল। ওরে হাসির শব্দ, চারিপাশটা যেন কাঁপতে শুরু করলো সে হাসির শব্দে। কিশোর এবার ভয়ার্ত কণ্ঠে জিজ্ঞেস করলো, কে তুমি? তুমি কি চাও আমার কাছে, হ্যাঁ? আর তখনই একটা গায়ের গায়ে ভয়ঙ্কর কণ্ঠে বলল, তোকে চাই, তোকে শেষ করব, তারপর কলিজাটা টাটকা টাটকা রক্ত পান করব। কথাটা শুনে কিশোর বেশ ভয় পেয়ে যায়। এখন কি করবে বুঝে উঠতে পারছে না, ঠায় দাঁড়িয়ে থাকে। আর তখনই কিশোর দেখতে পারে সামনে ওই বিভীষিকা উল্টো হয়ে বুকের আকাশের দিকে টিকটিকির মতো চার পায়ে হেঁটে হেঁটে আসছে। একটু একটু করে সামনের দিকে এগিয়ে আসছে, জলের উপরে এসে তলিয়ে যায় না, জল পানির মতো করে জলের উপরে ভেসে ভেসে আসছে। আর ক্রমশ কিশোরের দিকে এগিয়ে যাচ্ছে, ভয়ঙ্কর ভাবে এগিয়ে যাচ্ছে। কিশোর আর সময় নষ্ট না করে এক মুহূর্তে তার বইটা নিয়ে রীতিমতো নৌকা বাইতে শুরু করলো। আর সে ভয় পেয়ে গেল, কিন্তু আশ্চর্য তার নৌকা এক বিন্দু নড়ছে না। সেখান থেকে যেমন করে দাঁড়িয়েছিল ঠিক সেভাবে দাঁড়িয়ে আছে, কি করে বুঝে উঠতে পারছে না তখন। আর তখনই এক মুহূর্তের সময় নষ্ট না করে নদীর জলে ঝাঁপ দিয়ে দেয়। সাথে সাথে জলের মধ্যে ঘূর্ণন সৃষ্টি হয়ে যায়, যেন চারপাশে জলোচ্ছ্বাস সৃষ্টি হয়ে গেল। কিশোর জলের মধ্যে উলট পালট হয়ে যাচ্ছে, তবু আর খুশির হাসির শব্দ সে শুনতে পাচ্ছিল। আর হঠাৎ সেই ঘূর্ণন কিশোরকে কোথায় যেন নিয়ে গেল, সে জানতে পারেনি। সে শুধু ঘুরছে 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 ঘুরছে। 1 ঘন্টা পর একদল মাঝি শুধুমাত্র কিশোরের ছোট্ট ডিঙি নৌকাটাকে খুঁজে পায়। আর কখনো তাকে খুঁজে পাওয়া যায়নি। এরপর থেকে মাঝিরা ওই বাবলা গাছের পাশ দিয়ে যেত, আর সে কান্নার শব্দ শুনতে পেত, বিভৎস কান্না। মাঝে মাঝে জল বোরার কবলে পড়ে তারাও তাদের নৌকা হারিয়েছে। তাই এখন সন্ধ্যার পর ওইদিকে কেউ তেমন একটা যায় না, এই পর্যন্ত বলেই থেমে গেল পরাণ মাঝি। আমার বৃষ্টি নেমেছে, ঝিরঝিরি করে বৃষ্টি পড়ছে। তবে সমরেশ ও বিপিনের কোনো নরণচরণ নেই। ওরা যেন এই প্রথমবারের মতো চুপচাপ করে বসে আছে। ঘটনাটা শুনে স্তম্ভিত হয়ে আছে। তবে বিপিনের মনে ভয়ের এক আলাদা কৌতূহল বেশি জন্মে গেল। সে ভূত বিশ্বাস করে না। তার কথা হলো, যা দেখা যায় না তাকে কিভাবে বিশ্বাস করা যায়। এই নিয়ে সে বহু লোকের সাথে ঝগড়া করেছে, কেউ তাকে তার ভাবনা থেকে সরাতে পারেনি। হঠাৎ তার মনে একটা প্রশ্ন জাগে। সে বলল, আচ্ছা, যদি অপলার মৃত আত্মা বা ভূত এসবের পেছনে দায়ী হয়, তবে সে যার জন্য মারা গেল, মানে পিথিরাম, তাকে কিছু করেনি? কথাটা শুনে পরাণ মাঝি আগুনের মতো দপ করে জ্বলে উঠল। তারপর বলল, করেনি মানে? অলবৎ করেছে। দুর্যোগের শেষ দিকে তখনও বৃষ্টি কমে এসেছিল। সে সময় হঠাৎ করে নিধিরাম আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। শেষে গ্রামের সবাই ওকে খোঁজাখুঁজি করতে থাকে, কিন্তু তারা খুঁজে পায় না। এর বেশ কিছুদিন পর গ্রামের কেউ একজন নদীর পাড় দিয়ে যাচ্ছিল।
তখন হঠাৎ করে দেখতে পায় একটা লাশ নদীর জলে ভেসে আছে। আর সে বিভৎস দৃশ্য দেখে মনে হচ্ছে কেউ যেন আক্রোশে তার ঘাড় ভেঙে পিঠের দিকে ঘুরিয়ে দিয়েছে। শরীরে অসংখ্য নখের দাগ, কেউ যেন নখ দিয়ে পিঠ খুবলে নিয়েছে। তবে তার মুখের দিকে তাকাতেই তারা বুঝতে পারে এটা নীতিরাম ছাড়া আর কেউ না, কেউ না। তখন তারা সবাই মনে করে অপলায় নীতিরামকে নৃশংসভাবে হত্যা করে মেরে ফেলেছে। বিপিন আর কোনো কথা বলতে পারে না, সে যেন চুপচাপ করে বসে থাকে। সে কখনো ভাবতেই পারেনি এমন কিছু হতে পারে। তবু সে নিজেকে সামনে নেয়, মৃত কণ্ঠে বলল, আদৌ কি এমন কিছু হতে পারে মাঝি? যদি এমন কিছু হতো তবে জেল, আদালত, থানা, পুলিশ থাকতো না। যে যার মতো মারা যেত, তার ভূত এসে তাকে হত্যা করত। পরাণ মাঝি শব্দ করে হেসে ওঠে। তার হাসিতে চারপাশটা যেন মুহূর্তেই কেঁপে উঠল। সে নিজেকে সামাল দিয়ে বলল, বাবু, এই দুনিয়ায় এমন কিছু আছে যা জ্ঞান বুদ্ধি দিয়ে বিচার করা যায় না। তারা আমাদের মধ্যে থাকলেও তাদেরকে সবাই দেখতে পারে না। দেখার জন্য বিশেষ সময় এবং বিশেষ দৃষ্টির প্রয়োজন পড়ে। কথাটা শুনে সবাই যেন চুপ হয়ে গেল, আর কোনো কথা বলে না। বেশ কিছুক্ষণ সময় অতিবাহিত হতে সমরেশ বলল, মাঝি, তুমি তুমি কি একবারও তাকে দেখেছো? পরাণ মাঝি মুখে এক রহস্যময় হাসি ফেলে গেল। সে বইটা নেড়ে চলেছে। কোন এক অদ্ভুত এক শীতলতা যাও চারপাশে বিরাজ করছিল। পরাণ মাঝি মৃদু কণ্ঠে বলল, সে তো দেখেছি, সে ওই কথা যে আমি কখনো ভুলতে পারবো না। সমরেশ বলল, তাহলে সেদিন কি হয়েছিল সেটা কি জানতে পারি? বলছি। কথাটা বলে মাঝে একটা শ্বাস নিল। চারপাশ এখনো বৃষ্টি পড়ছে। তারা নদীর মাঝামাঝি চলে এসেছে প্রায়। আর 20-25 মিনিটের মধ্যেই তারা হলদিয়ানপুরের ঘাটে পৌঁছে যাবে। আর সেখানেই আছে সেই বাবলা গাছ। তবে পরাণ মাঝি সেসব আর ভাবে না। সে এক দীর্ঘশ্বাস ছেড়ে সাথে সাথে তার সাথে ঘটে যাওয়া ঘটনা বলতে শুরু করলো। শোনো তাহলে, সেদিন ছিল অমাবস্যার রাত। সন্ধ্যার একটু পর চারপাশে গাঢ় অন্ধকার জমেছে। নদীর ওই পাড়ের জঙ্গল থেকে শিয়ালের ডাক ভেসে আসছে। একটা লণ্ঠন নৌকায় ঝুলিয়ে বসে আছে। তখন হঠাৎ করে একটা লাল শাড়ি পরা মেয়ে লোক নদীর ঘাটে বসে আছে। ঘোমটা দিয়ে তার মুখ ঢাকা ছিল, যেন দেখা যায় না। তার হাতে শাক পালা থাকায় সে কারো বউ তা বুঝতে অসুবিধা হলো না। সে নদীর ঘাটে এসে বলল, মাঝি, হলদি মোহনপুর ঘাটে যাবে তুমি? আমি তখন এত ভূত টুত বিশ্বাস করতাম না, তাই হলদি মোহনপুরের ঘাটে যতই বাবলা গাছ থাকুক আর না থাকুক না কেন, সেখানে যাত্রী নিয়ে যেতাম। কখনো কিছু যখন দেখিনি তখন ভয় কিছু নেই। কথাটা ভেবে আমি বললাম, সে তো যাবো, কিন্তু তুমি কে মা? বেটার শাড়ির মধ্যে মৃতটা হাসি দিল আর রিনরিনে গলায় বলল, আমি মোরল বাড়ির বউ কমলা। একটু বাবার বাড়ি গিয়েছিলাম, 2 দিন পর আজ ফিরছি। আমাদের গ্রামে আবার মোরলের অনেক নাম ডাক ছিল। সবাই তাদেরকে সম্মান করত, আর সেই বাড়ির বউকে আমার অসম্মান করার মতো দুঃসাহস হয় না। আমি তো মৃদু হেসে বললাম, এসো মা, ভেতরে বসো, কোনো সমস্যা নেই, বসো। ঠিক আছে। বউটা তখন নৌকার পাটাতনে উঠে এলো, ছাউনির সামনে গিয়ে বসলো। আমি তখন নৌকায় ধাক্কা দিয়ে উঠে বসলাম। বইটা নিয়ে নৌকার বইতে লাগলাম। কিছু দূর নৌকা যাওয়ার পর হঠাৎ করে আমার নাকে একটা অদ্ভুত গন্ধ আসলো। মাংস পোড়ালে যেমন গন্ধ হয় না, ওই গন্ধটা তেমনই। আমি তখন গামছাড়া দিয়ে নিজের নাক মুখ একেবারে বেঁধে নিলাম। আর কোনো অসুবিধা হয় না।
আপন মনে নৌকা বয়ে নিয়ে যাচ্ছি, বাবলা গাছের কাছাকাছি প্রায় চলে এসেছি। আর তখনই একটা দমকা হয়, নৌকার মধ্যে থাকা লন্ঠনের আলোটা নিভে যায়। আমি তখন বললাম, মা কমলা, অন্ধকারে তোমার কি কোনো অসুবিধা হচ্ছে? ভেতর থেকে কোনো জবাব এলো না। মনের ভেতর নানা রকম ভাবনার উদয় হলো। আমি তখন বইটা রেখে নৌকায় ছাউনির সামনে দিয়ে এগিয়ে আসি। আর তখন দেখি নৌকার ভেতরে কোনো মানুষ নেই। ও মা, মানুষ নেই কিভাবে সম্ভব? এটা কিভাবে সম্ভব? আমি আর একটু লক্ষ্য করলাম, আরে শুধুমাত্র নরকঙ্কাল পড়ে আছে, আর সেটা থেকে দুর্গন্ধ বেরিয়ে আসছে, পচা দুর্গন্ধ। ভয় আমার সারা শরীর যেন কেঁপে উঠলো। কি হচ্ছে বুঝে উঠতে পারছি না, আমি কিছু বুঝে উঠতে পারছি না। একটা রক্ত মাংসের মানুষ কিভাবে কঙ্কালে পরিণত হতে পারে? সবার মানে কি ওটা কি মানুষ নাকি অন্য কিছু ছিল? আমি বুঝতে পারছিলাম না। ভাবনা মাথায় আসতেই সারা শরীর রীতিমতো ভার হয়ে গেল, ভয় গা ঘামছিল। আমি তখন এত কিছু বুঝতে পারছি না, নরকঙ্কাল নিয়ে কি করবো আমি বুঝতে পারছি না। আমার নৌকার উপরে রাখার সাহস হচ্ছে না। তা ঠিক করলাম, যে করি হোক ওটাকে জলের মধ্যে ফেলে দেবো। আমি ফেলে দেবো, তা না হলে ওটা ডাকটন করে যেতে পারে। তাই তখনই ব্যস্ত হয়ে ওই নরকঙ্কালটা নিজের হাতে তুলে নিয়ে হাঁপাতে হাঁপাতে জলের কাছে আসি। ফেলে দিতেই যাবো, ঠিক তখনই আমার চোখ যায় জলের ভেতরে। আমি যা দেখতে পাই তা ভেবে আমার গলা শুকিয়ে যাচ্ছিল। জলের একদম কাছে আসতে দেখতে পাই নৌকার এক পাশে লাল শাড়ি পরা বউটা ঝুলে আছে। আর সে কি বিভৎস চেহারা! আরে চোখ দুটো যেন কালো কয়লার মতো হয়ে গেছে, কপালে সিঁদুর মতো রক্তের দাগ যেন ভেসে আসছে। মুখে এমন বিভৎস চেহারা নেই, চোখ মুখ যেন দাঁত বেরিয়ে আছে। চুল দিয়ে রীতিমতো সাপের মতো নৌকাটাকে জড়িয়ে ধরেছে। আমি এখনো ওই ব্যাপারটা ভাবলে আমার ভয় লেগে যায়। এখনই যেন জলের ভিতরে তলিয়ে নিয়ে যাবে আমাকে। এটা দেখে আমার সারা শরীর কেঁপে ওঠে, দম নিতে ভুলে যায়। কি করবো কিছু বুঝে উঠতে পারছিলাম না। হৃৎপিণ্ড যেন বেরিয়ে আসছিল, শ্বাস নিতে পারছিলাম না। আমি তখন ভয়ের তো কণ্ঠে বললাম, কে তুমি? তুমি তুমি এখানে কি করছো? আমার কাছে কি যাও? সামনের ওই বিভীষিকা শব্দ করে এসে ওঠে। সে কি বিভীষিকাময় হাসি, যে শুনবে সে সেখানে বাড়া পড়বে। ভয়ঙ্কর হাসি। সে হাসতে হাসতে বলল, আমি অপলা, আমাকে চিনতে পারিস না? তোর এত বড় সাহস, তুই অমাবস্যার রাতে তো এখানে এসেছিস। দেখ তোর সাথে আমি কি করি, তোর সাথে আমি কি করি। কথাটা বলার সাথে সাথে ওই বিভৎস মূর্তি এক লাফে নৌকার উপরে উঠে দাঁড়ায়। তার ভেজা চুল তখন সাপের মতো ফোনা তুলে দাঁড়িয়ে আছে। তার তার কালো কড়শিটা হাত দিয়ে আমার গলাটা উঁচু করে চেপে ধরেছে। তার অট্ট হাসিতে নদী, বন, জঙ্গল সবকিছু যেন কাঁপছিল। তার হাতের পাশবিক চাপে ক্রমশ আমার দম বন্ধ হয়ে আসছে। আমি নিজেকে মুক্ত করার অনেক চেষ্টা করেছি, তবু তার হাত থেকে নিজেকে মুক্ত করতে পারিনি। দম বন্ধ হয়ে আসছিল, চোখের সামনে অন্ধকার নেমে আসছে, ছটফট করছিলাম, তবুও নিজেকে মুক্ত করতে পারছি না। আর তখনই পিশাচিনী তার নখযুক্ত আমার কলিজাটা বার করে বরাবর চালিয়ে দেয়। আর সাথে আমি চিৎকার করে উঠি, তবে আমার চিৎকার তার হাসির শব্দ চাওয়া পড়ে যায়। আর তখনই পিশাচিনী এক টানে আমার কলিজাটা বাইরে বের করে নিয়ে আসে। সেই রক্তাক্ত কলিজা নিচে মুখে চিবোতে থাকে, তারপর আকাশের দিকে বিভৎসভাবে আসতে থাকে। আর তখনই জলমোড়া এসে নৌকা সহ আমার মৃতদেহটাকে নদীর অতলে গভীরে নিয়ে চলে যায়। কথাটা শেষ করে সামনে তাকালো পরাণ মাঝি। এখন তার চোখে মুখে এক অদ্ভুত রহস্যময় হাসি ফুটে উঠেছে। সমরেশ, বিপিন হতভম্ব হয়ে বসে আছে। তারা নিজের কানে যা শুনলো তা যেন বিশ্বাস করতে পারছে না। তবে সমরেশ ভয় কাঁপছে, থর থর করে কাঁপছে। তার মনের ভেতরে অদ্ভুত শিহরণ খেলে যায়। তবে বিপিন নিজেকে সামলে দেয়, পরক্ষণে বলল, তুমি যদি মরে যাও তাহলে নৌকা চালাচ্ছ কিভাবে? একটা রক্ত মাংসের মানুষ সামনে তো বসেই আছো, কিভাবে মরতে পারো তাহলে? হ্যাঁ, এসব মিথ্যা বানোয়ার কথা বলছো কেন? হ্যাঁ। বিপিনের কথায় পরাণ মাঝি শব্দ করে হেসে ওঠে আর হাসতে হাসতে বলল, আমি কেন মিথ্যা কথা বলবো বাবু?
আমার দিকে ভালো করে তাকাও, কিছু কি ব্যতিক্রম দেখতে পাচ্ছ? সমরেশ হতভম্বের মতো বসে আছে, তার চারপাশ তাকিয়ে ভালো করে অবাক হয়ে যায়। তারা এখন হলদিমোহন পুকুরের ঘাটে দাঁড়িয়ে আছে, আর সামনে সে বড় বাবলা গাছটা, আর সেই গাছে উল্টো হয়ে ঝুলে আছে লাল শাড়ি পরা একটা কুৎসিত কদাকার নারী মূর্তি। তার চোখে আগুনের ভাটার মতো জল জল করছে, হাসির সাথে সাথে দাঁতগুলো যেন বেরিয়ে আসছে। এক দৃষ্টিতে তাকিয়ে আছে সমরেশের দিকে। বিপিন সেদিকে খেয়ালই করেনি, সে তাকিয়ে আছে পরাণ মাঝির দিকে। সে দেখছে পরাণ মাঝি ক্রমশ পরিবর্তন হয়ে যাচ্ছে, যার শরীর ডোবা মানুষের মতো ধবধবে সাদা হয়ে যাচ্ছে, বুকের কাছ থেকে যেন ফিনকিতে রক্ত বেরিয়ে আসছে, ময়লা গেঞ্জিটা ভিজে যাচ্ছে, মুখের ফাঁক দিয়ে বড় বড় দাঁত, সুচালো দাঁত যেন বেরিয়ে আসছে, গলে যাওয়া মোমবাতির মতো চোখগুলো যেন গলে গলে যাচ্ছে। আর সে বিভীষিকাময় মুহূর্ত সে যেন আর নিতে পারলো না, এক বিভীষিকাময় মুহূর্ত। বিপিন কাঁপা কাঁপা গলায় বলল, এসব কি হচ্ছে? এসব কি হচ্ছে? তুমি এভাবে পাল্টে যাচ্ছ কেন? সমরেশ, সমরেশ, এসব কি হচ্ছে? সমরেশ বিপিনের কণ্ঠস্বর বাস্তবে ফিরে আসে। সে দেখে বাবলা কাছে ঝুলে আছে সে বিভৎস নারী মূর্তি। সেটা দেখে ভয় তার হৃৎপিণ্ডটা থেমে যায়। কোনো রকমে নিজের সামনে নিয়ে সমরেশ বলল, তুমি এদিকে দেখো, এদিকে দেখো, আমরা এখন কোথায় আছি? সামনে ওই পিশাচিনি তো আমাদের দিকে এগিয়ে আসছে, আমাদেরকে শেষ করে দেবে। কথাটি শোনা মাত্রই বিপিন সামনের দিকে তাকালো, আর তখন সে দেখতে পারে তার একটা বাবলা গাছের পাশে নৌকার উপরে দাঁড়িয়ে আছে। ঘন অন্ধকার মধ্যে স্পষ্ট দেখতে পাচ্ছে সামনে পিশাচিনি উল্টো হয়ে বাবলা গাছের টানে ঝুলে আছে আর কুৎসিত ভাবে হাসছে। সে পিশাচিনীর সাথে পরাণ মাঝি ভয়ঙ্কর ভাবে হেসে উঠল, বিভৎস এক হাসি। চারপাশে শিয়ালগুলো যেন করুণ সুরে ডেকে চলেছে। বিপিন ভয়ের তো কণ্ঠে বলল, এইসব কি হচ্ছে সমরেশ? এদিকে মাঝি তো মানুষ নয়, এ তো পিশাচ, আর একটা পিশাচিনী। এ দুজন মিলে তো আমাদের শেষ করে দিবে। সমরেশ ভয় কাঁপছে, থর থর করে কাঁপছে। সে কোনোদিন ভাবতেই পারেনি তার সাথে এমন বিভৎস কিছু ঘটবে, এমন ভয়াবহ কিছু ঘটে যাবে। সাক্ষাৎ মৃত্যুদূত এভাবে সামনে দাঁড়িয়ে থাকবে। সে ভয়ে ভয়ে কাঁপতে কাঁপতে বলল, জানি না কি হবে, এরা দুজন আমাদেরকে ছাড়বে না রে, পালাতে তো পারবো না, আমরা তো সাঁতার জানি না। তখন পেছন থেকে পরাণ মাঝি ভয়ঙ্কর ভাবে হাসতে হাসতে বলল, বাবু দেখলে তো, ভূত আছে, প্রেত আছে, পিশাচ আছে, তারা সবাই পৃথিবীতে আছে, শুধু দেখার সময় সুযোগের প্রয়োজন পড়ে। কথাটা শুনে দুজন যেন আটকে ওঠে, নৌকা দিয়ে ঝাঁপ দেবে কিনা ভাবতে থাকে, কিন্তু তারা কেউ সাঁতার জানে না, এমনি জলে ডুবে মারা যাবে। আর তখনই সামনে ভয়ঙ্কর দর্শী পিশাচিনী গাছের ডাল থেকে ঝাঁপ দিয়ে ফেললো। জলের উপর থেকে এসে দাঁড়ায়, সে জলের উপরে হেঁটে সামনে এগিয়ে আসছে। সমরেশ এক বিপণী কি করবে কিছুই যেন বুঝে উঠতে পারছে না। আর তখনই বিপিন অনুভব করতে পারে পেছন থেকে পরাণ তাকে ছড়িয়ে ধরে আছে। তার জড়িয়ে ধরার জোরে বিপিন বুকে হাড় যেন মরমর করে ভেঙে গিয়েছে। আর তখন হাসতে হাসতে পরাণ বাবু বলল, বাবু এবার তুমিও আমাদের দলে সামিল হয়ে যাও। পিশাচিনী আমাকে মেরে সেরকম গোলাম বানিয়ে রেখেছে, আজ থেকে তোমরা দুজনে গোলাম হয়ে থাকবে। কথাটা শেষ হতেই সামনে সে পিশাচিনী এক লাফ দিয়ে সমরেশের গলার টুটি খামচে ধরলো। তার হাতের ধারানো নখগুলো দিয়ে যেন গলা বসিয়ে দিল। সমরেশে দম নিতে পারে, কাটা কবুতরের মতো ছটফট করতে থাকে, তবুও ওই পিশাচিনীর হাত থেকে সে রক্ষা পায় না।
আর এদিকে পরাণ মাছেও তার বড় বড় দাঁত বসিয়ে দেয় বিপিন বাবুর ঘরে। বিপিন বাবুর ব্যথা যেন কুকড়ে ওঠে, কিন্তু সে কিছুই যেন করতে পারে না। মৃত্যুর যন্ত্রণায় শুধু ছটফট করতে থাকে। আর তখন জলের মধ্যে অদ্ভুত আলোড়নের সৃষ্টি হয়ে যায়। জল ঘূর্ণন বাঁকিয়ে পুরো নৌকা সহ সমরেশ ও বিপিনকে নিয়ে জলের গভীরে তলিয়ে যায়। তারপর সবকিছুই যেন নিস্তব্ধ হয়ে যায়। নদীর জল শান্ত হয়ে যায়। দূর থেকে শিয়ালের করুণ আর্তনাদ ভেসে আসছে। এখন পুরো পৃথিবীটা শান্ত, নিশ্চুপ, নিস্তব্ধ। জিফরি ভাই, এই ছিল গ্রাম বাংলার ভৌতিক গল্প। ভালো লাগলে পড়ে শোনাবেন। আশা করছি এরকমই ভয়াবহ সব ঘটনা নিয়ে আবারও ফিরব ভৌতিক দুনিয়ায়। গ্রাম বাংলার ভূতের সেগমেন্টটি আপনাদের কাছে ভালো লাগবে, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি চাই যে ভাইয়ের এই গ্রাম বাংলা ভূতের গল্প, এই সেগমেন্টটি আরও প্রসারিত হোক, আরও সুন্দরতম হোক, আরও ভয়ঙ্কর হয়ে উঠুক ভৌতিক দুনিয়াবাসীর মধ্যে। এটি ফিরোজ খান বলছি, বীরপুর থেকে। ও মাই গড, আশা করছি আপনাদের সবার কাছে এক ভয়াবহ রকমের ভালো লাগা সৃষ্টি হয়েছে। এবং আমি তো এটাই চাচ্ছিলাম, গ্রাম বাংলার ভূতের গল্প সেগমেন্ট করতে এবং আপনাদেরকে ভয়াবহ রকমের এক ভয়ের জগতে ঢুকিয়ে নিয়ে যেতে। আমার অনেক দিনের ইচ্ছা ছিল গ্রাম বাংলার ভূতের সেগমেন্ট করব। এটা আসলে আমার খুব একটা ইচ্ছা ছিল। অ্যান্ড কেমন হয়েছে আপনারা কিন্তু জানাবেন। এই সাউন্ড ডিজাইন আপনারা সব কিছু আমাকে জানাবেন যে কেমন লাগলো আপনাদের কাছে পুরো আয়োজনটা। আপনাদের কাছে বেসিক্যালি ভালো লাগলে আমি এই সেগমেন্টটাকে প্রতি শনিবার আপনাদের সামনে নিয়ে আসার চেষ্টা করব। আমার প্ল্যান থাকবে প্রতি শুক্রবারে বা প্রতি শনিবারে আপনাদের জন্য এই সেগমেন্টটা তুলে ধরা। এতে করে আপনারা ভিন্ন ধরনের ইন্টারেস্টিং স্বাদ পাবেন এবং আশা করছি আপনাদের বেশ ভালোই লাগবে। তখন ইন্টারেস্টিং কিছু আপনাদের সামনে আমি দিতে পারলেই কষ্টটা সার্থক হয়ে যাবে। আশা করছি আজকের গল্প বেশ এনজয় করেছেন আপনারা। আমি এটা আপনাদের এতটুকু আমি ফিল করছিলাম আপনারা যখন শুনছিলেন, এবং আমি বিশ্বাস করি যে আপনাদের বেশ ভালোই লাগবে এবং আপনাদের ভালো লাগবে, কষ্ট সার্থক হয়ে যাবে। আমি আরও এরকম গ্রাম বাংলার ভূতের গল্প শেয়ার করব ইনশাআল্লাহ। প্রতি শনিবার ভূতের গল্প বা আমরা গ্রাম বাংলা ভূতের গল্প শেয়ার করব এবং আশা করছি আপনাদের তখন বেশ ইন্টারেস্টিং, খুব ভালো লাগবে এবং আশা করছি আপনাদের সবগুলো ঘটনায় খুব ভালো লাগবে। ওয়েল, আমি আর দেরি করবো না, আজকের মতো এখানেই শেষ করছি এবং আশা করছি আপনাদের বেশ ইন্টারেস্টিং লেগেছে প্রতিটা স্টোরি। এবং ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং আপনাদের প্রতিটা কমেন্টে আমি চাই যে আপনাদের প্রতিটা কমেন্ট আমি পড়ে শোনাতে চাই বেসিক্যালি। সো দিস ইজ দ্য ফ্যাক্ট। আর দেরি করবো না, এতক্ষণ অনেক গল্প করলাম এবং আপনাদের মাঝে ঘটনা শেয়ার করলাম। আশা করছি আপনাদের বেশ ভালো লেগেছে। সো আমি আরেকটা জিনিস বলি যে এই গল্পগুলোর মূল লেখকের নাম সুব্রত দাস। আমি অবশ্যই সুব্রত দাস ভাইকে অনেক বেশি আনন্দের সাথে তাকে অবশ্যই ক্রেডিট দিতে চাই। খুব সুন্দর ছিল, অনেক সুন্দর ছিল গল্প এবং আশা করছি আপনাদের বেশ ভালোই লেগেছে তার গ্রাম বাংলার ভূতের গল্প। দেরি করবো না, এখনকার মতো এখানে বিদায় নিচ্ছি। আশা করছি আপনাদের সাথে আবার কথা হবে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম, শুভরাত্রি সবাইকে।